আয়জাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মামার সাথে। পাত্রও এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজলানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিথি এসে তাকে বলেছে, কিন্তু সে এমনভাবে সেজেগুজে রেডি হচ্ছে যেন আয়জাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহাবিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজলান তাকে চোরাচোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভুরু কুঁচকালো। বলল, কেন? আমাকে পছন্দ করে নেবে বলে। আজলান ধমকে বলল, সব সময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও নইলে। তিথি বলল, বের করে দেবে। তাই তো, এটা ছাড়া তুমি আর পারোটাই বাকি। আজলান আর কিছু বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল। ডোডো তার দাদাভাইয়ের কোলে বসে আছে। রিমোট নিয়ে খেলা করছে। সবার কথা ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে। কি বলছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজলান এসে বসলো সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কৌশলাদি বিনিময় করেছে। আজলান বসতে বসতে দেখলো পাত্রের গায়ের শার্ট কুঁচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে, যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ করা, দাড়ি নেই, ঠোঁটের উপর একগুচ্ছ গোঁফ রাখা, তাও তৎকালীন রাজা বাদশাহদের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার। আর ও র্যাবে জয়েন করেছে 2 বছর হলো। আয়জা সবার ছোট। আমার বড় আদরের মেয়ে। আজলানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা। আর ইনি মা। আজলান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখে আসতে পারেন। ও সবার সামনে আসবে না। পাত্রপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে ভাইটা গোয়ার টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজলানের কথায় অপমানিত বোধ করল তারা। আফতাব শেখ হেসে বললেন, আয়জাকে একটু ডাকো, দেখা দিয়ে চলে যাক। আজলান বলল, আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্ষুব্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন। আমরা কথাবার্তা এগোই। রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগুলো। আজলান শুধু চুপচাপ শুনল। আয়জা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চর মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথি তখন নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব। তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আয়জার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আয়জা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখলো ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা। কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজবাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নিবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাত্রের মা বেরিয়ে যেতেই আয়জা শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করব না বিয়ে আমি। আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে তাকে আয়জার রক্ষে নেই, সাথে তারও। আয়জা বলল, ভাইয়াকে বলো আমি বিয়ে শাদী করব না এখন। তিথি বলল, না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে। এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়জা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরব তবুও এই বিয়ে করব না। তিথি দরজায় ঠোকা দিয়ে বলল, আরে হো বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলেও আমার উপর খেপে যাবে না। তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো। দেখো, দরজা না খুললে আমারও কিছু করার নেই। আয়জা দরজা খুলে বলল, তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়জা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না। যাও। বলেই দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না। আমি চেষ্টা করব। চিন্তা করো না, ওই মদন তোমার হবেই।
পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কথা কাটাকাটি, তারপর বাকবিতণ্ডায় লিপ্ত হলো। আর এখন জিনিস ছুটছেন আফতাব শেখ। শ্বশুর মশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার। কিন্তু খেপে গিয়ে টিভির রিমোট আছাড় দিতে দেখে তিথিসহ বাড়ির সকলেই ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছ তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্ত আমার। তুমি কে নাক গলানোর? আজলানো উনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে। শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না তোমার বউ আমিই পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা। দিন শেষে ওর সাথেই তুমি সংসার করছো। আজলান বলল, উদ্ধার করে ফেলেছেন ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আয়েজার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনেই হিংস্র সাপদের ন্যায় ফোঁসফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকেই শান্ত হতে বললেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চড় বসাবো আমি? আমার ছেলে তুমি। আমার বড় হয়ে যাওনি এখনো। তোমার আগে দুনিয়াতে এসেছি। তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। আজলান বলল, চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা, নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো মানে থাকবো। কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আয়েজাকে দেব না মানে দেব না। তোমাকে শান্ত হতে বলছি। বাপ ছেলে কি শুরু করছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতেই সেটি ভেঙে খান খান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর। তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথার 2 পয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে! যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলা ছাড়ছে না। আজলান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সব সময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেয়া বন্ধ করুন। আপনার কথায় সব হবে না। এসব রাগের ধার ধারি না আমি। আপনার কথায় শেষ কথা হবে না। হবে না মানে হবে না। আফতান শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে দেখতে পারছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সবকটা পচা গাঁও গ্রাম থেকে উঠে আসা পাবলিক। পচিয়ে ফেলবে ঘরদোর সবকিছু। তিথি বলল, আমিও পচা গাঁও গ্রামের মানুষ। তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকারে তোর পায়ে পড়ি। আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজলান গটগট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ তুমি এমনভাবে খাড়াইয়া আছে কেন? বাবুরে কোলে নেও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসল। তার শাড়ি টান দিয়ে ডাকল, আমা মাম্মা। আয়জা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদেরকে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে। তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ। আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায়। আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে। ঘরবাড়ি করেনি এখনো। চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার ওই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছু করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি, কথাও বলছি বস্তির হয়ে। আয়জা বিছানায় হাতের ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো। আয়জা বলল, ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো নইলে আমি। তিথি বলল, দেখো ভুলভাল কিছু ভেবো না। সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়ে এসেছি তা পাইনি। যা পেয়েছি সেটাকেই আঁকড়ে ধরে আছি এখনো। আয়জা বলল, উনার চাকরি হলেই সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে।
টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। তিথি বলল, আচ্ছা ওর নাম্বারটা দাও। আয়জা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো। তুমি তোমার বরের হয়ে কথা বললে আমি ফোন নাম্বার দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। আয়জা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়জা বলল, এখন কোচিং এ থাকবে, বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে, আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবোলতাবেল কথা বলছে। কিছুক্ষণ পরপর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিজ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মইনুল বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনালো। আরেকটা ফাটাকেষ্ট আয়জার কপালে জুটে গেল নাকি, কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মইন ভাইয়া। ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে হো তিথি ভাবি, আপনি। তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনি কি আয়জার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এল, জি। কিন্তু তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়জার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতেই এই সম্বন্ধ করতে পারবো না, আমি নেই এসবে। এই তাহলে জারিফ মইনুল? আয়জা বলল, এভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে। আয়জা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে, এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি, তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। আয়জা বলল, এমন করো না প্লিজ। তিথি বলল, সরি, আমার কিছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলের কাণ্ডকারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় এবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে 8 ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সেই বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করেছিল সেটাই হলো। রাতের খাবার টেবিলে জানালো, তার সহকর্মী ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আয়জাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতেই আয়জাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলে কোনো কিছুতে খুঁত নেই। তিথি তখন আয়জাকে দেখছিল, তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরও না দেখার ভান ধরে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আয়জা, আর আয়জার বাবাকে গিয়ে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগলো, মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোল গোল করে চাইল। বাবার বাড়িয়ে দেয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে গিয়ে বলল, আম্মান তুত্তু। তিথি বিড়বিড় করল, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবি। আজলান মা ছেলের দিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল। ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ, ছেলে দেখতে ভালো, এটাই তো চাস তুই। আয়জা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তিথি ডোডোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমলা চাচি আয়জার উদ্দেশ্যে বলল, তোমার ভাইরে কি তুমি চেনো না? এমন করতেছ কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবিখান দেখো, ছেলেটা দেখতে ভালো। আয়জা বলল, দেখবো না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লিয়ে উঠবে, আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক, সাহস থাকলে তোমার ছেলে আর বর দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপরও বিয়ে করব না। আম্বিয়া বেগম ভৎসনা করে বলল, ঢঙের কথা বলিস না, নিজের কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি? শ্বশুরবাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা? ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুরবাড়ি আর চাকরি দুটো আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না, যাও তো সবাই। আমি বিয়ে করব না। ভাবি তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলের ঝুঁটি ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি। বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এল। ডোডো চেঁচিয়ে উঠল আয়জার ফোপানো দেখে। তিথি বলল, কিছু হয়নি বাবা। ডোডো আয়জাকে ডাকলো, পিপ্পি।
আয়জা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরো জোরে ফুঁপিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কত কথা হয়। কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও চায় না, সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপরও সে রাজি হচ্ছে না দেখলি। তিথি বলল, আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল। তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না ভুল কিছু বললি? ওকে বোঝাতে বলছি গাধি। ওকে আমি কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো। আম্বিয়া বেগম রাগ সামলে বলল, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস। আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিক, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম। লাল দেখে ফাল দিয়েছি, তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলল, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছো তারপরও একথা কি করে বলতেছ বউ? তিথি ডোডোকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আম্বিয়া বেগম বলে উঠলেন, তোর সাত কপাল আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও, আরেকটা বিয়ে করাও। স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো, উপরে ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে। সেও এটাই চায়। শুধু লোকলজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠল, আহা থামো থামো। এসব কথা কেন বলতেছ বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন এসব কথা তুলো না। পুরুষ মানুষের মাথা গরম, কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো? করুক। করলেও সেই মেয়ে স্মার্ট, আধুনিকা হবে না। আমার চাইতে বোকা হাদা গাধা হবে। আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না, অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। আম্বিয়া বেগম রাগের মাথায় আয়জাকে মারধর করা শুরু করলো। চুল ধরে গালে চড় মারতে মারতে বলল, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস। তোকে আমি আজ মেরাই ফেলবো। তোর মতো মেয়ে দরকার নেই আমার। এত মানুষ মরে তুই মরিস না কেন? আয়জার চিৎকারে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করলো। আজলান ওয়াশরুম থেকে বেরিয়েছিল সবে। মাথা মুছতে মুছতে আয়জার কান্নার শব্দ কানে আসতেই দ্রুতপদে হেঁটে বেরিয়ে এল। আয়জার ঘরে এসে দেখলো আয়জাকে একনাগাড়ে মেরে যাচ্ছে আম্বিয়া বেগম। রমলা চাচি চেষ্টা করেও থামাতে পারছে না। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অবিশ্বাস্য রকমের স্বাভাবিক। শুধু ডোডো কাঁদছে। সে ছুটে এসে আয়জাকে ছাড়িয়ে নিয়ে আম্বিয়া বেগমকে বলল, পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছো সবাই মিলে। আয়জা ভাইকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। উপহাস করে বললেন, খেলা জমে উঠেছে। চলুক, চলতে থাকুক। আমি ঘরে বসে শুনতে থাকি। চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খেপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি উনাকে ধরে খাটে বসালেন। পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আয়জাকে বলল, কান্না বন্ধ কর। ডোডো তালি দিতে দিতে বলল, তাত্তা তাত্তা। তিথি তার কাণ্ড দেখে বলল, তোর মনে এত ফুর্তি কোথা থেকে এল? ডোডো হাসল। তিথি তার গালে টুপটাপ আদর বসিয়ে বলল, গাড়িতে বসে খেলা কর কেমন? আমি তোর ফুপিকে ভাতটা খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়ে ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখল। কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করলো। আজলান এসে দেখল তিথি নেই। ডোডো একনাগাড়ে কেঁদে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছো কেন? ননসেন্স। এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়ে এল। বলল, আয়জাকে খাওয়াতে গিয়েছিলাম। আয় ডোডো। হাত বাড়িয়ে দিল সে। ডোডো বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকলো। আজলান দিল না। বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে। তিথি বলল, থাকলেও সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে। তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ। ও যদি উল্টাপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। ওদের সামনে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। তিথি বলল, ও বিয়ে করতে চাইছে না। তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে?
অধিকার মাইফুট। এই বয়সে ভালো মন্দ কি বুঝে ও? এসব জাস্ট আবেগ বই কি কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার আর সামাজিক অবস্থান, বংশ গৌরব। ভালোবাসা, আবেগ চুলোয় যাক। তিথি বলল, তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদনের সাথে পালিয়েছে নাকি? আজলান ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজায় চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা। এই টাকাই তোমার ঘাড় বাঁকা করে দিয়েছে আজলান শেখ। তোমাকে আমি ঘেন্না করি। যতটুকু সম্মান আছে ওইটুকু ডোডোর বাপ বলে, নইলে তখনই চলে যেতাম। ওইটুকুও যখন থাকবে না তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আজলান বলল, জাস্ট অফ ব্লাডি ইডিয়ট। তিথি বলল, সভ্য দেখে কাউকে নিয়ে আসো। সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতেই ডোডোর পরনের কাপড়চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার মাখিয়ে দিল। দুগালে আদর করে নতুন কাপড়চোপড় পরিয়ে দিয়ে হাত পা টেনে দিতে দিতে বলল, কাঁদবে না আইজান। ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, মাম্মা। আজলান ওর হাতের আঙুল টেনে তাতে চুমু দিয়ে বলল, ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশের জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও। উনাদের শ্যামবাজার থেকে গাড়িতে তুলবে। হ্যাঁ, দ্রুত যাও। সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি। আমার নাম বললে হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচি টি টেবিলটা সাজাচ্ছে। ডোডো তার গাড়িতে বসে আছে চুপচাপ। গাড়ির রিমোটটা নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে গোসল করিয়ে। বেবি লোশনও মাখিয়েছে। হঠাৎ কপালের একপাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতেই আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি খোকা। রাগারাগি করিস না এটা নিয়ে। আজলান বলল, এসবে নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আয়জার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথিকে আর আয়জাকে দেখল। আয়জাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে চুল বাঁধছে তিথি। ফোনে কল আসায় আজলান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আতিফা এসেছে ওর ছেলে মেয়ে নিয়ে। ওরা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে করে খেলছে। তিথি আয়জাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে। আর ড্রয়িং রুমে সামির, আভিরা আর ডোডোর খেলা দেখছে। ডোডো মাকে দেখামাত্রই ফোকলা হেসে হাত দুটো মাথার উপর তুলে ডাকল, মাম্মা তুত্তু। তিথি হাত দেখিয়ে বলল, মায়ের দেব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে ডাকল। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতেই তিথি মাথায় শাড়ির আঁচল তুলে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখল জারিফ দাঁড়িয়ে। এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের কার্টুন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি? পাত্রপক্ষ এসেছে। আম্বিয়া বেগম এসে বলল, এই ছেলে তুমি এতদিন পর এলে? এতদিন কই ছিলে? আমার এমবিএ ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আম্মা আব্বা কেমন আছে? ভালো আছে। মেহমান চলে এসেছে। জারিফ উত্তর দিল, হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলান মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই আম্বিয়া বেগম এবং আফতাব শেখের সাথে পরিচয় করিয়ে দিল। জারিফকে এক কোনায় দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মঈন, তুমি আজ আমাদের সাথে রাতে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলল, তুত্তো হো। আজলান চলে যাচ্ছিল। ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল। বলল, বাবু কি বলছে? জারিফ বলল, বুঝতে পারছি না স্যার। আজলান ডোডোকে কোলে নিয়ে গালে আদর করে বলল, কি চাই বাবা? ডোডো বলল, আম্মান তুত্তু। আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা সাজগোজের খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিথির কাছে নিয়ে যাওয়ার পর সে দেখল তিথি সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিথি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুড়ে দিয়ে বলল, অসম্ভব। শাড়িতে পিন করেছি। এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলায় বলল, ওর খিদে পেয়েছে মেহবুব। শেষবার খাইয়েছ কখন? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেলল। মনে নেই বলে ডোডোর গালে আলতো করে চড় দিতে দিতে বলে গেল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি। তোর বাপকে বলিস কেন? তোর বাপের তুত্তুর গোডাউন আছে। হ্যাঁ, আর বলবি তোর বাপকে। মিষ্টি খাবি? সন্দেশ খাবি? দুধ পাউরুটি খাবি নাকি আঙ্গুর খাবি?
আচ্ছা দই খাবি? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিথি তার দিকে চোখ রেখে আদুরে ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চায়া থাকোস কেন? কি কবি ক। ডোডো ঠোঁট লম্বা করে বলল, তুত্তুহ। তিথি কপালে চড় মারতে মারতে বলল, ও জ্বালারে জ্বালা। ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে বলল হাসতে হাসতে বলল, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুত্তু খাওয়া আর হাগুমুতু ছাড়া আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে ডাকলো, আম্মা। তিথি বলল, মাকে কি করে পটাতে হয় ভালো করে শিখে গিয়েছিস তুই। আয়জাকে তার ঘরে দেখতে এল বরের মা, ভাবি আর বোন। আয়জার সাথে অনেক কথাবার্তা বলার পর তিথির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। তিথি সেই ফাঁকে আয়জাকে বলল, তুমি ওই মদনটাকে পছন্দ করো? ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আয়জা তাকে দেখার সাথে সাথে জারিফও চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নিতেই তিথি বলল, মাগোমা কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী। তুমি ওকে বলনি তোমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? আয়জা গলায় জোর দিয়ে বলল, না আব্বে শালা, এজন্যই তো মেজাজ হট। এই দেখছি ফাটাকেষ্টর চাইতে কোনো দিক দিয়ে কম নয়। থাকবে এই কালা বিলাইয়ের চাইতে ধলা বিলাই ভালো। তাকে বিয়ে করে নাও। আমিও এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকে বিয়ে করছি। বর্তমানে আমি এক বাচ্চার মা। মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধনদৌলত আর মহব্বতের অভাব নেই। তুমিও করে ফেলো। ডোডো বলল, না। তিথি বড় বড় চোখ পাকিয়ে বলল, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস? ফুপ্পির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে দিবি বিয়ে? কথা বলতে পারিস না ভালো করে, আবার প্রতিবাদ করিস ব্যাঙের বাচ্চা ব্যাঙ। ডোডো হাতের তালু দিয়ে ঠাস করে মারল তিথির নাকে। তিথি বলল, দিলি তো নাকটা চ্যাপ্টা করে। ডোডো ঝুঁকে এসে তার নাকটাতে গাল বসিয়ে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাককাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখলো আয়জা কাঁদছে। সে হাসা থামিয়ে দিল। আয়জা গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বর্ষর করে একটা দম ফেলে বলল, তৃতীয় পক্ষ সবকিছু কেমন বিনা কষ্টে, বিনা মূল্যে পেয়ে যায়, তাই না ভাবি? এল দেখলো, পছন্দ করলো, তারপর বিয়ে হয়ে গেল। কত সহজ। তিথি বলল, এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাচ্চার বাপ হয়েছে। তো কোনো কিছু কি আটকে আছে? আয়জা বলল, নেই বলছো? তোমাদের মধ্যকার এত ঝামেলা, মনোমালিন্য, এত অমিলের মধ্যেও মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাওয়া। তুমিই বলো না, তোমরা আটকে নেই। তিথি জবাব দিতে পারল না। আয়জা বলল, দিন শেষে না তুমি সুখী না ভাইয়া। তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিচ্ছু না। তিথি ডোডোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। চাওয়া পাওয়ার হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে? আয়জাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে। পাত্রকেও আম্বিয়া বেগম আর আজলানের পছন্দ হয়েছে। আফতাব শেখ কোনো মতামত জানাননি। তিথিরও মনে হলো ছেলেটা মন্দ না। বিয়েটা হয়ে যাওয়ায় ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধহয় জারিফের এই জীবনেও হবে না। আজলান এক বসায় কথা পাকাপাকি করে নিল। দিন তারিখ, দেনা পাওনা সবকিছুর হিসেব। আয়জা দেখলো কেনা বেচার বাজারে তার দাম নেহাতি কম না। তিথিকে সব ব্যাপারে খাপছাড়া দেখে তার রাগ হলো। তাকে আশা দেখে এখন চুপ করে আছে। সবকিছু হালকা ভাবে নিয়েছে। আসলে ব্যথা যার সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প মাত্র। তাই ভাবি তাকে বোঝার চেষ্টা করছে না। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজলান সময় ঠিক করে দিয়েছে। ঠিক সময়ে ভাত না খাওয়ালে এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথির আজকাল এসব ভালো লাগছে না। আয়জা সেখানে এসে বলল, তুমি কিছু বলবে না ভাইয়াকে? ভাইয়ার সব কথায় সায় দিয়ে যাচ্ছ দেখলাম। তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে। তিথি বলল, অনেক চেষ্টা করেছি কাল। ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলিনি। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ার কোনো চাকরি নেই এখন। তোমার ভাই ওর হাতে তোমাকে তুলে দেবে কেন? আয়জা বলল, তুমি চেষ্টা করেছো আদৌ?
তিথি বলল, বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো। আমাকে কেন ঝুঁকিতে ফেলছো? আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো? নিজের ভাইকে জমের মতো ভয় পাও, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিনরাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, সেখানে এসবে জোরালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আয়জা বলল, আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে, নয়তো উনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো, সেই মধ্যবিত্ত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। তিথি বলল, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী, তাই আমার আশা ছাড়ো। আয়জা দু হাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পিঠের উপরে উঠে মাথা ফেলে ডাকলো, এ পিপ্পি। তিথি তাকে টেনে কোলে তুলে নিয়ে বলল, ফুপির মাথা খারাপ, এখন কথা বলবে না। নেই, খাওয়া শেষ কর ডোডো, অনেক কাজ পড়ে আছে। আয়জা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খাইয়ে দিয়ে গাল মুছে দিল, দোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ছো না, মায়ের অনেক কাজ। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথি টাপুসটুপু সাদর করে বলল, তাহলে চল বাসনকোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলেই ড্রয়ার থেকে তার জন্য আনা বইটা বের করে দিল তিথি। বইটা আজলান এনেছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসিয়ে বইয়ের পাতা উল্টে দিয়ে ডোডোর আঙুল টেনে নিয়ে ছবিতে আঙুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা সাপ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে গপ করে তোকে খেয়ে ফেলবে। ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখছে। তিথি হেসে বলল, ওরে আমার পোড়াকু ছেলেরে, কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের সাথে হাসল। তিথি তার গালে শক্ত চুমু বসিয়ে বলল, পড় পড়, আমি কাজ সেরে আসছি, বেশি করে পড়। তোর স্কুল কলেজে পড়া লাগবে না, সোজা ইউনিভার্সিটিতে যাবি ঠ্যাঙ্গুর ঠ্যাঙ্গুর করে। ছেলেকে জ্ঞান দিয়ে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার পর ডোডো বইটা ছিঁড়ে কুটি কুটি করল। তিথি কাজ সেরে এসে দেখল ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে কাগজগুলি খাচ্ছে। তিথি কপাল চাপড়ে বলল, তোর বাপ তো আমাকে আজ আস্ত রাখবে না ডোডো, এটা কি করলি? পড়তে বলেছি আর তুই চিবিয়ে খেয়ে ফেলেছিস। ডোডো কিছুক্ষণ গালো আঙুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। ক্ষণকাল পর লাফিয়ে উঠে বলল, আব্বাব্বা। তিথি চমকে উঠে পেছনে ফিরতেই আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলি বের করল। ডোডো তার আঙুল কামড়ে ধরতেই তিথি ঠাস করে চড় দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করছিস, পচা ছেলে। ডোডো কাঁদতে লাগলো। আজলান হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগলো চুপচাপ। তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বেরিয়ে গেল। আজলান হেঁটে গিয়ে বইটা হাতে নিতেই দেখলো দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বইয়ের গায়ে এখনো ডোডোর লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া ভেজা টুকরো পড়ে আছে। তিথি ডোডোকে আফতাব সাহেবের কাছে রেখে এল। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকেই বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। নিজ হাতে লিস্টটা লিখতে গিয়ে তিথির হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন সে এসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফাকে খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের সাথে। এই প্রথম জামাইকে বাড়ি আনবেন আম্বিয়া বেগম, তাও অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোনের জামাইয়ের উপর। কতবর সাহস, মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে অথচ তার হুঁশ নেই। দুজনের মধ্যে বহুদিন রেষারেষি চলল। আতিফার বর জামিলের আর শেখ বাড়িতে আসা হয়নি, সেজন্য আতিফা এবার অনেক জোর করলো। আম্বিয়া বেগমও অনুরোধ করলো, তাই আসার জন্য মতো দিয়েছে সে। আজলান যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা লিস্ট করেছে। তিথি দেখলো বেশিরভাগই আইনের লোক, র্যাবের সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা অধিদপ্তরের লোকজন। বিশাল পরিসরে লোকজনের খাওয়ার দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো 2500 মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু দুটো জবাই করা হবে। সে বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে, কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আয়জার ঘরে এল বলার জন্য।
ঘরে আলো নিভানো ছিল। আয়জা উপুর হয়ে শুয়ে আছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হলো। তিথির ঘরে যায় না। তিথিকেও ডাকে না। ডোডোকেও কোলে নেয়নি। এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি সে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এমনকি চুল পর্যন্ত ভালো করে আঁচড়ায়নি এই দিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি বলল, এই ননদিনী শোনো, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টাপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করো না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে কারো আস্ত রাখবে না। আচ্ছা সারাক্ষণ ঘরে শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতেই আয়জা মুখ তুলে তাকালো। চোখ দুটো ফোলা। মুখটা শুকিয়ে সরু হয়ে গিয়েছে। তিথির মায়া হলো। বলল, নিজেকে আয়নায় দেখেছো তুমি? আয়জা বলল, দেখতে চাই না। কি বলতে এসেছো বলে চলে যাও। তিথি বলল, তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো। তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে? জারিফ ভাইয়াকে তখনই ডেকে আনবে না? অপমান তখন করবে না? আয়জা বলল, আমি কিচ্ছু চাই না। আমি তাকে দেয়া কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছো বলো? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা নিজেকে সামলাও তুমি। সবার আগে নিজের কথা ভাবা জরুরি। আমি তোমার ভাইয়াকে বলবো। আয়জা নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল, না বলতে হবে না। আমার কারো সাহায্য চাই না। আমি ভাইয়ার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পিরিতির বড় জ্বালা। আয়জার গাল মুছে দিল সে। বলল, জারিফ ভাইয়ার সাথে কথা হয়েছে? আয়জা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছ ওকে? চাকরি পাওয়া অবধি অপেক্ষা করব। তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? আয়জা কাঁদতে লাগলো হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করব না ননদিনী। তুমি স্বাভাবিক হও। আমি দেখছি কি করা যায়। আফতাব শেখ এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছে উনি হয়তো বিয়েতে মতো দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি জানালেন, আমার এই বিয়েতে মতো নেই। আজলান শুনেও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বেগম বললেন, কি বলছো গো? মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো আমরা? কেন বলছো এসব? আফতাব শেখ বললেন, বলছি তার যথেষ্ট কারণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে চোখ তুলে সোজাসাপটা প্রশ্ন করল, মতো কেন নেই তার দুটো কারণ দেখান। আফতাব শেখ বললেন, প্রথম কারণ আয়জা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ের সুখ আগে। ও আমার ছোট মেয়ে, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মমতাম সম্পর্কের মানে বুঝবে না আজলান শেখ। আজলান রাগত বলল, এসব আপনার চালাকি। আমাকে গোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন, নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলেমানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে। আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। আজলান খাওয়ার পাত ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, আমিও আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। বলেই সে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয়ে সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজলানকে ফোনে কারো সাথে কথা বলতে শুনল। শোনো জারিফ, তুমি যেহেতু কোচিংয়ে অনেকে ছেলেপেলে পড়াও, তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও আয়জার সাথে কোন ছেলের ওঠাবসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাড় ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছো কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ। আজলান কথা বলা শেষে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে। তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজলান তার হাত ছেড়ে দিল। বলল, কাল থেকে আফতাব শেখকে নজরে নজরে রাখবে। কখন কি করছে সব। জারিফকে বলেছি খোঁজ নিতে। এমন কেউ থাকলেও খুঁজে বের করবে। তুমি চেষ্টা করো আয়জার কাছ থেকে কিছু জানতে।
তিথি বলল, আচ্ছা। যদি ওরকম কেউ থেকে থাকে যাকে আয়জা পছন্দ করে তখন তুমি কি করবে? আজলান ঘরমায় পায়চারি করতে করতে বলল, গার্ডদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করব। শুয়ে পড়ো। তিথি তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা যদি তিথিকে ভালোবাসে, পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে। তিথি বলল, শ্বশুর মশাই তোমার সাথে পারবে না। চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্নিগ্ধ কণ্ঠে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? তিথি বলল, সব সময় ঘৃণা করি না। আজলান বলল, ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো। তোমার মতো মেয়েরা এটাকেই সম্বল করে বাঁচে। যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল ডোডোর গায়ের উপর পা তুলে দিয়েছ ননসেন্স। বি কেয়ারফুল। আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেব। রাতে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজলান তাকে পার্টি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল। বলল, তোমার জায়গা এখানে। তিথি তাকে ঝাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। আজলান বলল, ডোডো ওখানে একা। তিথি বলল, ও বড় হোক, ওর জন্য একটা বউ নিয়ে আসব। শিক্ষিত, পরিষ্কার, ফর্সা, লম্বা। বকবক করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের উপর। বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির। হাতের কনুইতে আঘাত লেগেছে। পায়ের বুড়ো আঙুলটা মুচড়ে গেছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। আজলান সদর দপ্তরে গিয়েছে 4 দিন হলো। এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তিথি ভয় পেয়ে গিয়েছিল উনার নীরবতা দেখে, কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসবেন এটা তিথি কল্পনাও করেননি। বাপ ছেলে দুজনেই ঠান্ডা মাথার খেলোয়াড়। আজলান যাওয়ার পরদিনই জারিফের বাড়িতে গিয়েছেন আফতাব শেখ। কথাবার্তা সেরে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন দুজনের আকদ পরিয়ে রাখবেন। জারিফের চাকরি হলে তখন তারা বউ তুলে নিয়ে যাবে। এই কথা আয়জা, তিথি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বিয়া বেগম সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে যেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বলে। জারিফ এমনিতেও শিক্ষিত ছেলে। তার একটা নাম আছে। পাশাপাশি ড্রাইভিং শিখেছিল শখ করে। কিন্তু সেটাও আয়ের পথ বের করবে তা সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করে আসছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে আজলান শেখের। বেশি দিন টিকত না কেউ। জারিফ কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। আফতাব শেখের সিদ্ধান্তেও সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস, ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পেছনের শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই। আফতাব শেখ সন্ধ্যা থেকে হৈ হৈ করছিলেন আনন্দে। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বিয়া বেগম স্তব্ধ হয়ে গিয়েছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়ল আয়জার উপর। আফতাব শেখ করা হুঁশিয়ারি দিলেন, আমার বাড়ি এটা। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আম্বিয়া বেগমের পায়ের তলার মাটি যেন নড়ে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবাও এমন করতে পারে। শ্বশুরমশাইয়ের হৈহল্লা আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না আজলান শেখ দমবে, না আফতাব শেখ। দরজার নিকটে এসে দাঁড়িয়ে একনজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিফার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। আজলান শেখ হাহা, সে এখনো চেনেনি তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ি আঁচল মুখে গুজে গুমরে কেঁদে উঠে বললেন, তুমি বাবা নও, তুমি একটা পিশাচ। তিথির চোখ দুটো তখনও আজলানের দিকে নিবন্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টি তার উপর পড়ামাত্রই তিনি হৈ হৈ করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর।
আজলান আর চোখে তিথি আর আয়জাকে দেখে নিল। তারপর বলল, আপনি যা করেছেন তা ভালো করেননি। এর জন্য আপনাকে ভুগতে হবে। আয়জা কাঁদছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়ালো। আয়জা মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে একনাগাড়ে। আফতাব শেখ বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই। আমি আছি। তোর জন্য আমি একাই যথেষ্ট। আম্বিয়া বেগম এসে বললেন, আব্বা তোকে কি ওরা ফোন দিচ্ছে? কিছু বলেছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলনবলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা কথা আয়জার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা, আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডারের পেশাদারিত্ব আর সততার দিকে আঙুল তোলা, আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কার গায়ে সইবে? তিথি শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নিভানো। কোচের উপর চোখ বুজে শুয়ে আছে সে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি উনার মেয়ের বিয়ে যেখানে ইচ্ছে সেখানে দিক। আয়জাও সেটাই চায়। আজলান চোখ খুলল চট করে। তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলেছে। তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। এটা খাও আগে। আজলান শরবতের গ্লাস নিয়ে ঘপঘপ করে খেয়ে ফেলল। বলল, এবার বলো। তিথি গ্লাসটা নিতে চাইলে আজলান বলল, নাম বলতে বলছি। তিথি বলল, এমন করো না প্লিজ। তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিবে কিন্তু আয়জা সুখী না হলে তখন কি করবে? উনি উনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছে দিক। তুমি ওসব নিয়ে আর মাথা ঘামিও না। আজলান গর্জে বলল, তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলছি ড্যাম। তিথি কেঁদে উঠল। আজলান কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? তিথি বলল, বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছো। তোমার কাজ আমাকে ঝালানো। তুমি এটা ছাড়া কিছু পারো না। ভবিষ্যতেও এই কাজটা করবে। তিথি বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি। কষ্ট আমাকে ছুতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করল। তিথি বলল, তুমি প্লিজ শান্ত হও। আজলান বলল, না পারবো না। আমি এর শেষ দেখে ছাড়বো। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে? জানো না এটা বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল, জারিফ। আজলান পায়চারি করতে করতে বিড়বিড় করল, জারিফ, জারিফ, জারিফ। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তিথির চোখ বরাবর। চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপ করে শুয়েছিল। আয়জা দরজা মেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। আজলান ফোপানির শব্দে চোখের উপর হতে হাত সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়জাকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করল, কি চাই এখানে? আয়জা কান্নার শব্দ একটু বাড়ল। বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি মতো না দিলে এসব বিয়ে টিয়ে কিচ্ছু হবে না। আজলান পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমোচ্ছি। বিরক্ত করিস না। আয়জা কাঁদতে লাগলো। আজলান চুপ করে রইল। আয়জা বলল, তুমি অপমানিত হও এটা আমি চাইনি ভাইয়া। আজলান বলল, আমি কৈফিয়ত চাইনি। তুই যা এখান থেকে। আয়জা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। আজলান অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল। বলল, জারিফ ভালো ছেলে। ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না। সম্ভব না। তুই যা এখন। আয়জা বলল, এমন করো না ভাইও। আব্বা করেছে যা করার আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিচ্ছু বলিনি। আমি শুধু ভাবিকে বলেছি। আজলান ঘাড় ফিরিয়ে ভ্রুকুটি করে বলল, ভাবি? মেহবুব সব জানতো? আয়জা আমতা আমতা করে বলল, না মানে। তিথি তখনই কফির মগ নিয়ে এল। আজলান বলল, তুই যা এখন। আয়জা বলল, না ভাবি এমন কিছু বলেনি। তুমি ভাবিকে ভুল বুঝো না। আজলান তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করল, তুমিও সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকারী দেখছি আমার বউ। আম্বিয়া বেগম বিলাপ করছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে রয়েছেন।
আম্বিয়া বেগম কপালে দুহাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাফ করব না বলে দিলাম। তোমার হঠকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভাঙছো। মাফ দেব না তোমাদের আমি। আফতাব শেখের মুখে কথা নেই। তিনি একদৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আজলান শেখের কথা। উনাকে শায়েস্তা করার জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবতে পারে, কারণ বউটাকে তিনি পছন্দ করে এনেছেন। তাই সব দোষ এখন বউয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কতদূর যেতে পারবে তিনি তা দেখবেন। ডোডো কাঁদছে, আয়জাও কাঁদছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়েছে সে। ডোডো সেটা মুখেও নিচ্ছে না। সে মায়ের কাছেই যাবে। তিথি সুটকেসে কাপড়চোপড় সব ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে তার সাথে তো নয়ই। তিথি কোনটা চায় জিজ্ঞেস করার পর তিথি জানিয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে। কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখী হয়েছিল। একবার ঘর বিমুখী হলে তাকে ঘরমুখ করতে অনেক পোহাতে হবে। সে এমন এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ যে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ির কান্না দেখে তিথি বুঝে গিয়েছিল তিনি চাইছেন তিথি এমনটাই বলুক। কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজে। সে বেশ সহজলভ্য কিনা। কিন্তু ছেলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আফতাব শেখ ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। উনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মুখ্যম জায়গায় ছালটা দিয়েছে। রমলা চাচি তিথির পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল, ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বললেন, পারুম না, ওরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতেছ তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিয়ে যাইতে পারবা না? তিথি জিজ্ঞেস করল। আজলান শেখ বলেছে। হ বলছে। এবার তুমি খুশি হইছ? যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও। এটাই চাইছো সবাই। তুমি চলে যাইতেছ যাও, আমিও চইলা যামু। এই বাড়িতে আর কাজকাম করুম না। তিথি সুটকেসটা গুছিয়ে ঘরের বাইরে এনে রাখল। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে। তিনি কাকাদের বয়সী। উপরে উঠে তিথির সুটকেসটা নিয়ে গেল। আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বললেন, তুমি আটকাবে না? কিচ্ছু বলবে না? আফতাব শেখ বললেন, এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে। ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, বউটাকেও সম্মানী করে উল্টে ফেলছে এমনও না। যাক, কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। বউ তার, মাথা ব্যথাও তারই হবে। বাচ্চাকে না দেখে দিন থাকতে পারবো? আম্বিয়া বেগম কপাল চাপড়ে বললেন, বাচ্চাকে দিচ্ছে নাও। আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে ক্ষোভে ফেটে পড়লেন। বললেন, মগের মুল্লুক নাকি? ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে। বর্বর ছেলে। নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য। কত কিছু লুকিয়ে যাই। কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছ। তোমাকে আমি মাফ দেব না। আফতাব শেখ বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বত নেই। কোনোমতে সংসার করছে। বউ চলে যাচ্ছে ভালো করছে। আরো আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আয়জা দোল দিতে দিতে বলল, চাচি ওর মা কোথায় এখন? রমলা চাচি বলল, বেরিয়ে গেছে। আয়জা অবাক কণ্ঠে বলল, কখন? না বলে। সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফেরাতেই তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকেই মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে। দারুণ। যাও যাও, বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝুক হঠকারিতার ফল কি হতে পারে। তিথি বলল, ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়াপার কেনা থেকে ঔষধ খরচ তুমি কিভাবে সামলাবে?
বললেই হলো। তিথি বলল, হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানব কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে। তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছ। তাহলে একা যাও। আমার ছেলেকে টানবে না। তিথি বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো। শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। তিথি বলল, ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে বলল, তো থাকো তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও। তোমার চেহারা আর দেখিও না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন। বললেন, আজলান, এমন করিস না আব্বা। তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না। তোর সেই ক্যাপাসিটি আছে। কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। আজলান বলল, তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চায়নি। ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না। না ওর, না তোমাদের, না আয়াজার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু উনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। তিথি বলল, মা তুমি কেঁদো না। আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি উনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখামাত্রই আয়জার কোলে ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে আছে। তিথি তাকে কোলে নিয়ে দুগালে, কপালে আদর করল। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। রমলা চাচি মুখে শাড়ির আঁচল গুজে কাঁদল তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার উপরও মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ? এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি। তোকে বলল আর তুই চলে যাচ্ছিস। আমার সংসারটা গেল ছারখার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে ডাকলো, আম্মা আম্মা। তিথি বলল, জি। হুম হুম। ডোডো মিছিমিছি চোখ বন্ধ করল। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আয়জার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যেতে চাইতি না বউ। আজ যেভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না। তোরা থাক। আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা। ওকে সামলাবো কেমন করে? তিথি এর জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়। উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সে এই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত। আয়জা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতেই আম্বিয়া বেগম ধরে রেখে বলল, যাস না বউ। তোর পাগলামি আমি মেনে নিছি, তোর শ্বশুর মেনে নিছে। এই বাড়িটা তোর শ্বশুরের। তোর থাকার অধিকার আছে। তিথি ঝরঝরে কেঁদে ফেলে বলল, যে মানার সে মেনে নেয়নি। মানুক সেটাও চাই না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবেই চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয় ওর মা একজন পাগল, শুনতে নয় হয় ওর মা বস্তি থেকে উঠে এসেছে। কারো যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে। তাই আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা। তোমার ছেলে ভালো বাবা হোক। আম্বিয়া বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা। তোকেও দরকার নেই আমার। তোরা সবকটা আমার সংসার ভেঙেছিস। যা, তোকে দরকার নেই আমার। তিথি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল, নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতেই আম্বিয়া বেগম বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল উনাকে। আজলান বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতাব শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে রোষাগ্নি দৃষ্টিতে চাইল। আফতাব শেখ বললেন, বাড়িটা আমার। বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে তা কি করে হয়? আজলান বলল, ডোডোকে নিয়ে আজকেই চলে যাব আমি। আপনার বাড়িতে আমি কিংবা আমার আওলা কেউ থাকবে না। আফতাব শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দেব না আমি। আটকে দেখান। আফতাব শেখ বললেন, তোমার পায়ে পড়তে হবে এখন।
আপনার কাছে কোনো কিছুরই এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কেছেন, বাচ্চাকেও উস্কাতে পারেন। আপনার সান্নিধ্যে কাউকে রাখবো না। আফতাব শেখ শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে থেকে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো। এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হইনি। বড্ড জেদি হয়েছ তুমি, জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবন পাড়ি জমিয়েছে আজলান। বান্দরবনের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমেই যে সমস্যা তাকে পড়তে হয় তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমতাবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে তার মা কখনো আসবে না, আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাইরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে সেই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য। কিন্তু তা আদৌ সম্ভব? সকালের ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন, কাল থেকেই একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্না বান্না করে দিয়ে যেত। বাচ্চাও বেশ সামলাতে জানে। আগে এমন অনেক কাজ করেছে। যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধা মনে হলে ডিউটিতে জয়েন করবেন, অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হঠকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম। রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধু। মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে। কিন্তু বেশি খেলে পেট করবে, তাই বেশি খাওয়ায়নি আজলান। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন আজলানের বুকে খামচি দিচ্ছিল সে মা ভেবে। মুখে মুখ গুজে হাপুস হুপুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আজলানের বুকটা তখন কেঁপে উঠেছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আজলান। বাইরের হিমেল হাওয়ায় ঘরের পর্দা দুলছে, ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপনমনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কথাটুকু মুখ ফসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতেই দেখল সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তন্মধ্যেই জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব। আপনি আসুন। ডোডো তার কোলে আছে। আজলান উনার সাথে সাথে বেরোলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের উপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন একনাগাড়ে। ডোডো উনাকে মনভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করছে এই মহিলার কাছে সে থাকবে কি থাকবে না, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসেছে। ডোডো মাম মাম মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতেই আজলান মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এল। শক্তপোক্ত মজবুত শরীরের গাঁথুনি মহিলাটির। রোবটের মতো প্রতিক্রিয়াহীন মুখের আদল এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না। বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্না বান্না, বাচ্চার দেখাশোনা সব করতে ওস্তাদ সে। বয়স 28-29 হবেই। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্না বান্নার কথা পড়ে আপনাকে সর্বপ্রথম বাচ্চা সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটুও ওর মাকে না খোঁজে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহিলাটিকে ভাবুক দেখালো। ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না। ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ডোডো গালে একটা আঙুল ঢুকিয়ে রেখে মহিলাটির দিকে চেয়ে আছে। মহিলাটি তার দিকে তাকানো মাত্রই সে আজলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে ডাকল, আম্মা। জাফর আহমেদ বললেন, কাল থেকে আমার বউরানিও আসবে। চিন্তা নেই মিস্টার শেখ।
আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে, বাবার মতো হলে বলতে পারছি না। আজলান টের পেল কথার পিঠে সূক্ষ্ম খোঁচার আছে। মহিলাটির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, একনাগাড়ে ডোডোর দিকে চেয়ে আছেন। ডোডোর আবারও কান্না শুরু হলো। আজলান জিজ্ঞেস করল, আপনি কবে থেকে আসছেন? মহিলাটি জবাব দিল, এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন। জাফর স্যার বললেন, ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলেছিলাম। আজলান বলল, সন্ধ্যায় পেয়ে যাবেন। থ্যাঙ্কস। আজলান বলল, ওকে এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডাকতেই ডোডো হাউমাউ করে কেঁদে উঠল আরো জোরে। আজলানের কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেঁচকি তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না। কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, ওই দেখো তোমার মা। মেহবুব, তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো বাবার আঙুলের ইশারায় বেড়ে ওঠা জুপছাড়গুলোর দিকে চেয়ে কাঁদতে থাকে। মহিলাটি এসে সামনে দাঁড়ায়, নিউজ প্রেজেন্টারদের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুছিয়ে বাঁধা। বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজলানের ভুরু কুঁচকে এল। মহিলাটি কোলে নিয়ে বলল, দয়া করে কার পটিটা এনে দিন। আজলান দ্রুত গতিতে ঘর থেকে কার পটি নিয়ে এল। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে এল। আজলান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কি করে? মহিলাটি বলল, আমি অবাক হচ্ছি আপনি এতদিন বাচ্চাটাকে রেখেছেন কিভাবে? ওর মা বিয়োগের কতদিন হলো? আজলানের পিলে চমকে উঠে বলল, ওর মা আছে। মহিলার অবাক চাহনির সাথে সাথে প্রশ্ন ছুটে এল, কোথায়? আজলান খানিকটা ধমকের সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব। ঘরটা গোছগাছ করতে লেগে পড়েছিল আজলান। ডোডোর জন্য কিছুতে হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক করার সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। আইজানের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজলান বলল, নিয়ে যান, এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র। মহিলাটি সব নিয়ে যেতেই ঘর ফাঁকা হয়ে গেল। আজলান চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে উকি দিতেই দেখল ডোডো শুয়ে আছে। বালিশের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে ফিডারটি, নিপল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমোচ্ছে। আজলান বলল, ও কি ঘুমিয়ে গিয়েছে? মহিলাটি চমকে উঠে তার কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ একটু ঘুম এল, মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে। আমাকে চিনতে ওর সময় লাগবে। আজলান বলল, ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজলান ঘাড় ফিরিয়ে ঘরটার দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটি ঘরটা গুছিয়ে ফেলেছে দুঃখ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজলান একটু ভারমুক্ত হলো। এমনিতেই সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে সবটা নর্মাল, কিচ্ছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে দিচ্ছে। ডোডোর রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকটা কষ্ট, হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা তখন ফুরোতেই চায় না। মহিলাটি কাজকর্মে দারুণ পটু। এক হাতে রান্না সামলে ডোডোকে সামলাচ্ছে। কোনো কিছুতে বিরক্ত নেই, যদিও তাকে রান্না কাজে রাখা হয়নি, কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রান্না বান্না করতে পারবেন, তাই রান্নার অনুরোধটা ওনারই। আলাদা করে রান্নার লোক রাখার চাইতে সেই টাকাটা ওনাকে দিলে সে আরো যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝাল, মুরগির মাংস রেঁধেছে মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছেন। খেতে খেতে বললেন, ভালো রেঁধেছ শায়লা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন। তারপর জাফর আহমেদ খেতে খেতে বললেন, ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান খেতে খেতে মাথা নাড়ল। আর আপন মনে ভাবল কবে তিথির হাতের রান্না খেয়েছে সে। মনে নেই ঠিক। বিয়ের পরের দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তিথিকে রাঁধতে না দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাটা বাছার দায়িত্ব পড়েছে তারপর থেকে। রান্না মা করত, নইলে রমলা চাচি।
চুল দেখে আজলান না খেয়ে উঠে গিয়েছিল সেদিন। ভালো হয়নি স্যার। আজলান শব্দ করল, হুহো, ভালো। জাফর আহমেদ হেসে বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতের শুটকির ঝাল ভুনা না খেলে আপনার জীবন বৃথা। আহ, জিভে জল চলে এল। কাল রতনকে বলবো, ও শুটকি দিয়ে যাবে, তুমি একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা রেঁধো তো। উনার বিবি তাহেরা বেগম হেসে বললেন, যেভাবে বলছো মনে হচ্ছে কি এক অমৃত। তুমি বুঝবে না, বুঝবে না। তোমাকে শ্রেষ্ঠ রাঁধুনির খেতাব দিলেও কম হবে, আর সেই তুমি নিজের রান্নাকে এত তুচ্ছজ্ঞান করো। ভেরি ব্যাড। হেই জেন্টলম্যান, আপনি শুটকি খান না মনে হয়। আজলান অপ্রতিভ হেসে বলল, না সরি। টেবিলে ধরাক করে চড় মেরে উনি বললেন, আমার বিবির শুটকির ঝাল ভুনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবে। বন্দরের মানুষ হয়ে শুটকি খান না, এ কেমন কথা ডেপুটি সাহেব? এ তো ভারী লজ্জার। আপনার বিবি কি শুটকি রান্না জানে না? আজলান খেতে খেতে বিষম খেল। তাহেরা বেগম পানি বাড়িয়ে দিয়ে বলল, তুমি বড্ড বোকো। খেতে দাও ছেলেটাকে। তক্ষুনি ঘুম ঘুম চোখে উঠে এল ডোডো। শায়লার কোল থেকে বাবার দিকে পিটপিট করে চেয়ে আছে। তাহেরা বেগমকে পেছনে থেকে দেখে খুশিতে দুহাত একত্র করে তালি দিল। তারপর উনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকল, আম্মা। তার আদুরে কণ্ঠস্বর শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসল। বাবু সোনা উঠে গিয়েছে। ভাত খাবে তুমি? ডোডো উনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে নিতে যাবে তক্ষুনি শায়লাকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না আরো জোরালো। আজলান ভুক্তাক শেষ রেখে উঠে গেল হাত ধুয়ে। দোল দোল দিতে দিতে দোতলার বারান্দায় চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা। এই দ্রুত আসো, নিয়ে যাও। ডোডো শান্ত হলো না। করুণ সুরে মামা শব্দে কাঁদতে লাগলো। আজলানের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঁধটা ডোডোর চোখের জলে ভিজে উঠেছে। শায়লা সবটা সামলে নিতে পারছে দেখে আর তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে সে, কিন্তু মনটা সেখানে পড়ে রইল। ডোডো কিছুক্ষণ পর পর তার মাকে খুঁজছে। ফিডার মুখে তুলছে না। ভাত একদমই খাওয়ানো যাচ্ছে না তাকে। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকেও চা খাওয়াতো। আজলান সকালে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছে। ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শায়লাকে বললে শায়লাও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডো মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কি বলে বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন, উদ্ভুক আর আজগুবি কেচ্ছা কাহিনী। কথার কোণে আগা নেই, মাথা নেই। সেসব শুনে ডোডো খিলখিল করে হাসতো আর সুরুত সুরুত করে চা টানতো চামচ থেকে। যন্ত্রমানবী শায়লা এসব কিছুই জানে না। তাই ডোডোর খাওয়াও হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে দেয়। কয়েক চুমুক খেতে খেতে কেঁদে উঠে। আজলান অবাক হয়। এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সব সে বোঝে। যেহেতু কর্মস্থল কাছে সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছে, কোনো কারণ ছাড়া। এই কেমন ছেলে? আজলান শায়লাকে ডাকতেই সে হাজির হলো তৎক্ষণাৎ। হাতে বাটি, তাতে সেদ্ধ নুডলস। বলল, সরি স্যার, ও কিছুতেই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনেমতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে তুলে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্তিকর এবং ঝাঁঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়। আপনি দেখছি কিছুই পারেন না। শায়লা একটু রাগান্বিত স্বরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাঁচা। বেবি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেভাবে। বলতে বলতে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল সে। ডোডো একটু ঘুমিয়ে এলে আজলান তাক সযত্নে বিছানায় শুইয়ে দিয়ে গালে, কপালে, হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতেই শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতে ট্রিট করব বেবিকে। আজলান বলল, মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না, যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। শায়লা বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলান বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজেগুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বললে বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং দিতে হবে।
তাহলে আমি আপনাকে রেখেছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলান কপালে আঙুল বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙুলের পেট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতেই সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা ফেটে, বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়ল, আবার আঙুল কাটল। মালেকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে। কত বড় পাষাণ মা সে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেয়ায় কত নিশ্চিন্তে ছিলেন তিনি। কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্ম অহমিকা তার? কিসের এত দেমাক? কি আছে তার বাপের? অমন বড় ঘর পেয়েছে কপাল করে। সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে? বাপ একদিন কামাই 10 দিন বসে থাকে। দোকানে কেনাবেচা নেই, ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে। কে তার অসুখ বিসুখের চিকিৎসা খরচ দিবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চা এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে উনাকে জব্দ করলেও এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুরবাড়িতে সে যাবে না। মায়ের মন তাই, মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে উনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চার শোকে কাঁদছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়। ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে। বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এল না। স্বামী সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নইলে আগেরবারের মতো উনার মুখে মুখে তর্ক করত। আর বলতো, কেন যাব ওই বাড়িতে, কেন যাব ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। উনার বড্ড রাগ হয়। পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না। কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বুঝাতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা উনার মেয়ে করেনি। এখনো বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। অতবর কলিজা তার আছে। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শুধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে। বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না। বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও। তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো? আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারের সবচাইতে বড় সওদাগর হবে। তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরল। সবকটা বেটা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো। মালেকা বেগম কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে।
শেষমেশ উনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে উনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়েই খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত, অমনভাবে উনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়েবাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দেয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল, দেখেই ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোলঝাল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল দু একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনোমতে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো। আধুনিকতার বাতাস গায়ে লাগেনি। তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা। সহজ সরল, অত মারপ্যাচ নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেলল। বুঝতে পেরেছ আজলান শেখ? মাটির দলা। তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা, সুন্দরী, আধুনিকাদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না, একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলেপেলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছোড়বান্দার মতো লেগে আছে। আঙুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু। যাও বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ। ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালিকা বেগমের। যদি নামিদামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো। বরপক্ষ কিছু চাইল না তেমন। মালিকা বেগমকে উনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিরও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আশায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কানভারি করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়ি ঘর, ধন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে মালিকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদাতায়ালার দরবারে শুকরিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার। যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। যেন সংসারটা তার কাছে চড়ুইভাতির মতো খেলা। স্বামী সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করোগে। ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলে হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালিকা বেগম কপাল চাপড়াতেই রেগেমেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার। তখন দেখবে আমার সাথে খ্যাক করা বন্ধ করে দেবে। মালিকা বেগম ভীষণ ভয় ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আজকাল কত খবর কানে আসে এমন। বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয়, অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধি শুদ্ধিওয়ালা, চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেয়া কি চারটে খানি কথা। কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না। ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত।
কবেই তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যেই সুখবরটা কানে এল। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ভাঙবে, কিন্তু হলো কই। এবার চিরতরে বাড়ি চলে এল, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছর খানিক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার। আজও এল দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ঔষধ ফুরিয়ে গেছে। ক্ষতটা এখনো সেরে ওঠেনি। তার উপর চাচি যা ইচ্ছা তাই বলে বকছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালিকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হায় লাগছে তোর উপর। মা হয়ে কেমনে তারে ফেলে আসছস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে আর পায়ের আঙুল ফুলছে। বাচ্চাটার হায় লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোন মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজরে চেয়ে রইল। মালিকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো বেয়াক্কেলের পেটে অহন সোনার চাঁদ ধরছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি, এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালিকা বেগম আরও ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সই না। তোর পেটেও অমন সোনার চাঁদ ধরছে, সেটা তোর সই নাই। বাচ্চাটার জন্য তোর একটুও মায়া হইতেছে না, কারণ তুই মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলল। বলল, এগুলা নাও আপা, তোমার জন্য আনছি। খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেয়া যাবে? আমার নাম্বার চেনে না তাই ব্লক করবে না? দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা ধড়ফড় করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরো তৃষ্ণাতুর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। চিরা দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না। ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব। আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি বলল, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা। রুনা চলে যেতেই তিথি তার কাপড়চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডোর দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতেই জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো, এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল একপাশে, কাত হয়ে পড়ায়। ধরফরিয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথার অনুভব হলো। তারপরও সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালিকা বেগম তেরে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগায় দিছস তুই? যা দেখ ওরে কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। হাসিব তার বউকে মেরাই চলেছে। তিথিকে দেখামাত্র রুনা ছুটে এসে বলল, আপা ওকে একটু বলো ওটা তোমার বর ছিল। আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হা করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোনায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছ? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল। আমি ভাবির ফোন থেকে কল দিছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেরে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস তুই অলক্ষী কোথাকার। ওর ফোন থেকে তোর বরকে ফোন দিছস কোন সাহসে?
বেশরম মায়া। তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে খেপাটে চোখে চেয়ে রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছো তো? আমার কথা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছো। হাসিবের মা বলল, আর কাইন্দ না। ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পুরুষ ফোন করলে। তিথি বলল, ওকে ডাক্তারের নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার? লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছো। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে চলে এল। মালেকা বেগম বললেন, ওদের সংসারেও আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি। যেদিকে যাবি সেদিকেই আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শিখ। তোরে জামাই কোনোদিন মারে নাই, তারপরও তুই ঢং ঢং করে চলে এসেছিস এখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ খেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত ছিল। তিথি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওড়নার আঁচল দিয়ে চোখ ঢাকল। মালেকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা। নইলে নিয়ে আয়। নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করছি তোর নকরামি। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচকুন্দ চাপা ফুলের গাছ। দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা আজলান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক সাবান কিংবা পারফিউম, এক কথায় তিথি বেলির পাগল। বিয়ের পরপর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনো আনেনি। ওই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনো হিমেল বাতাসের সাথে বেলির গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ! ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেলল যেন বাবা আজ কোথাও গেলেই সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজলান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তার উপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করেছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিজ বানিয়েছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক বসে আছে নারিকেল গাছের ডালে। সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গালে মুখ ঘষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দুঠোঁট নাচিয়ে বলল, আম্মা। আজলান দেখল ছোট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়েছে। ঠোঁটে একটা আঁশজাতীয় খাবার। বাচ্চাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিজ তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেলল। আজলানের গায়েও ফেলল। আজলান তাকে খাওয়ানো শেষে চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলুন নিচে যাই। ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল, দাদা? আজলান বলল, হুম। নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। ডোডোর দিকে চোখ তুলে চাইতেন, ডোডো ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো। আইজান। ডোডো কাঁদতে লাগল। শায়লা এসে কোলে নিয়ে নিল। বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে রইল। তাহেরা বেগম এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনিই কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো, ডোডোর কান্না থামল না। সে আরো একবার বমি করল, পাতলা পায়খানা করল। একবার নয়, 2-3 বার। ডোডো নরম হয়ে পড়ল তারপর। আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না। কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এল। ডাক্তার জিজ্ঞেস করল, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা, আর আজ পরিজ খেয়েছে। মাঝে মধ্যে একটুয়া সেদ্ধ নুডলস আর দুটো ভাত। ভাত খায়নি কাল, তাই আমি পরিজ বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার। সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে আর কিছু খায়নি। মধ্যরাতে।
আজলান বলল, ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে, আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাটাকে। এখনো 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে। আপনি। শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলে উঠল, নো সিটার। বাচ্চার মা নেই। ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন। তারপর বললেন, আমি ঔষধ দিচ্ছি। তার পেটে গাসও হয়েছে, মুখে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না। পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়? আমি ঔষধ দিচ্ছি। যেগুলো লিখে দিচ্ছি ওগুলো নিয়ে আসুন। ঔষধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা। মশার কয়েল ঝালানো বারণ, আজলান তাই একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি। একটা দোলনাও কিনে এনেছে। সেখানে ও বসে বসে খেলতেও পারবে, ঘুমাতেও পারবে। দোলনার সাথেও মশাটি ফিট করা আছে। আজলান তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনামাত্রই আজলানের চোয়াল শক্ত হয়ে এল। শায়লার কাছে গটগট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলল, সরি স্যার। আর হবে না এমনটা। আজলান বলল, হবে না মাইফুট। আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রেই ভুল আজলান। তুমি তোমার বোনকে নিয়ে এসো পারলে। সে তার ভাইপোকে ভালোমতো দেখভাল করবে। আজলান বরাবরের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না। শায়লা তোমাকে সাহায্য করছে। আমিও করছি। তারপরও তোমাকে বেগ পেতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠেছিল কাউকে না দেখে। আজলান ওয়াশরুমে কাপড়চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এল। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করল। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব। আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিটপিট করে চেয়ে থাকলো। আজলান ভুরু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, মামা। আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল, বেবে হো। আজলান হেসে আরো কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইয়োর মমো আইজান? I know she is your lovely momo, you love her so much. But she is my stupid wife. I also know that she loves you too, but it's truth she hates your father. She hates me more than she loves you. That's why, hatred finally won Aijan. Hate is more powerful than love. You have to understand Aijan, ঘৃণা আর ভালোবাসায় ঘর হয় না। আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি কিন্তু অসফল হয়েছি। I failed miserably at this point. I'm a failed husband. But I don't want to be a failed father. ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, আম্মা আব্বা। তিথি কপালের ব্যান্ডেজটা খোলার জন্য ডাক্তারের কাছে এসেছে। সাথে পায়ের বুড়ো আঙুলটাও দেখাবে। বুড়ো আঙুলটার কোনা ফুলে পুঁজ জমে আছে। ব্যথায় কাল সারা রাত ঘুম হয়নি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে একটা ফার্মেসির সামনে বসেছিল সে। একটা কলা পাউরুটি কিনে খেতে খেতে ভাবল, এখানে ফ্যাক্সির দোকান থেকে আজলান শেখকে একবার ফোন দেবে। কিন্তু আয়জা বলেছে সে সিম চেঞ্জ করে ফেলেছে। ফোন দিয়েও লাভ হবে না। রাস্তায় একটা কুকুর তার হাতে পাউরুটি দেখে ছুটে এসেছে ইতোমধ্যে। জিহ্বা লম্বা করে হাঁপাচ্ছে। তিথি তার দিকে বাকি পাউরুটিটা ছুঁড়ে মারল। তারপর ঔষধগুলো কিনে নিল। টাকাগুলো ডোডোর আকিকার সময়কার টাকা। টাকাগুলো খরচ করতে গিয়ে তিথির বুকটা মোচড় দিয়ে উঠল। আজ 5 দিন হয়ে গেছে সে ডোডোকে দেখেনি। কেমন আছে সেটা অবধি জানে না। এমন দুঃসময়ও তার জীবনে আসবে তা সে কখনোই ভাবেনি।
এর আগে কবে এমন কষ্টে ভুগেছে সে মনে পড়ে না। সত্যিই মনে পড়ে না। মনে হচ্ছে এর আগের সমস্ত দুঃখগুলো এটার কাছে হালকা, তুচ্ছ। ডোডোটা তার একটা অংশ জুড়ে আছে। কি যেন হারিয়ে ফেলেছে সে। কি যেন নেই তার কাছে। ভীষণ নিঃসঙ্গ, একা, অসহায় লাগছে নিজেকে। এমন খারাপ সময়ের সাথে এই প্রথম সাক্ষাৎ তার। ফার্মেসিতে তার পরপর আরো অনেকেই এসেছে। একটা মহিলা এসে তার পাশে বসল। বলল, আপনি কি এখানকার মানুষ? তিথি মহিলাটিকে আগাগোড়া দেখল। মহিলাটিকে দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের বউ। গায়ে দামি বোরকা, মাথায় সোনালী রঙের হিজাব। যেটা বেশি চোখে পড়ল সেটা তার গোলাপি ঠোঁট আর চোখের পাপড়ি। তিথি সুন্দর কাউকে দেখে প্রশংসা না করে পারে না। মহিলাটির কোলে একটা 3-4 বছরের শিশু। তিথি জবাব দিল, হ্যাঁ। মহিলাটি তার পাশে বসল। বলল, আমি এখানে নতুন এসেছি। বাচ্চার বাবার মামার বাড়ি। কিছুই চিনতে পারছি না। তিথির চোখ বাচ্চাটার দিকে আটকে আছে। মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, বয়স কত ওর? 4-এ পড়েছে। আপনি কোথায় থাকেন? জলিল চেয়ারম্যানের বাড়িতে। মহিলাটি অবাক কণ্ঠে বলল, ওহ তাই। উনি আমার মামা শ্বশুর। তিথি বাচ্চাটাকে আদর করতে মগ্ন হয়ে গেল। বাচ্চাটার হাসিটা সুন্দর। তার কোলে উঠে এসেছে ইতোমধ্যে। গায়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। কিন্তু ডোডোর মতো নয়। ডোডোরটা সব সুগন্ধিকে হার মানাবে। কত আদুরে, মায়ামো। ওটা শুকলেই যেন মন ভরে যায়। কেমন আছে কে জানে তার বাচ্চাটা। তিথির চোখ দুটো সজল হয়ে উঠল। তন্মধ্যে একটা পুরুষ কণ্ঠস্বর শুনতে পেল সে। তোমরা এখানে? তোমাদের খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়। মহিলাটি তার স্বামীর কণ্ঠস্বর শুনে চমকে উঠে ফিরে তাকালো। তিথি দ্বিগুণ চমকে উঠল। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল। তার চাইতে দ্বিগুণ বিস্ময়ে চেয়ে আছে সেই লোকটি। তুমি? মহিলাটি তাদের মুখ চাওয়াচাওয়ি করে বলল, আপনারা একে অপরকে চেনেন? লোকটা বলল, হ্যাঁ চিনি। চলো তোমাকে গাড়িতে তুলে দেই। মহিলাটি কত রকমের প্রশ্ন করল। লোকটা মহিলাটিকে নিয়ে চলে গেল বাচ্চাটাকে আদর করতে করতে। তিথি মহিলাটির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। বয়স বোধহয় তার চাইতে 2-1 বছরের বেশি হবে। কত লম্বা, কত সুন্দর। এই অসম্ভব সুন্দর মেয়েটা কি জানে তার স্বামী একজন ভয়ানক রকমের বেঈমান। তিথির বুকটা ভার হয়ে এল। যতটা ভার হয়ে এলে নিঃশ্বাস ফেলতে অবধি কষ্ট হয়। চোখ বুজে চোখের জল ঝরাতে ভুলে যায় ঠিক ততখানি। চারপাশটা অন্ধকার ঠেকলো তার চোখে। বেঈমানটা ভালো আছে দিন শেষে, কিন্তু সে ভালো নেই কেন? বহু কষ্টে দাঁড়িয়ে পড়ল সে। রাস্তায় গিয়ে দাঁড়ালো একটা রিকশার জন্য। খুব শীঘ্রই বৃষ্টি নামবে। ওর মনের মতো আকাশেও মেঘ গর্জন করছে। কেমন নীরব আর্তনাদের মতো। বিকট শব্দ নেই অথচ কেমন ভয়ঙ্কর। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলো পাশে একজন এসে দাঁড়িয়েছে। তিথি, কেমন আছো? বাড়িতে কবে এসেছো? তিথি রিকশা থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রিকশা থামাতে পারল না। লোকটার দিকে না ফিরে বলল, ওটা তোমার বউ? হ্যাঁ। তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বউ খুব সুন্দর। তোমার বাচ্চাটাও খুব আদুরে। তুমি অনেক সুখী তাই না? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তিথি কেমন যেন উত্তেজিত বোধ করছিল তখন। কম্পিত কণ্ঠে বলল, আমিও সুখী। আমারও একটা বাচ্চা আছে। বয়স কত? 1.5 বছরে পড়েছে। খুব আদুরে। একদম পুতুলের মতো ছোট। লোকটা চুপ করে রইল। তিথি একটু দূরে গিয়ে দাঁড়ালো। রাস্তার দিকে চেয়ে রইল। কখন যে একটা রিকশা থামবে। লোকটা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার বর শুনেছি একজন ন্যাব। তিথি সগর্বে বলল, হ্যাঁ। অনেক বড় অফিসার। ডেপুটি কমান্ডার। হায় আল্লাহ, এত কিছু কখন মনে রেখেছে সে। স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে বোধহয় বলতেও পারত না। তোমার বরের নাম আজলান শেখ। তিথি চমকে উঠল। তুমি কিভাবে চেনো জিজ্ঞেস করতে যাবে তখনই মনে পড়ল প্রশাসনের লোক, তাই চিনতেই পারে। ওকে তো টিভিতে দেখায়। তাই বলল, হ্যাঁ, আজলান শেখ। তুমি ওকে চেনো তাহলে? অবশ্য চিনবেন না কেন? ওকে চেনেন না এমন কেউ নেই বাংলাদেশে। আমি খুশি হয়েছি তুমি সুখে আছো শুনে। তিথির মন কেঁদে উঠল, কিন্তু মুখটা স্বাভাবিক। মন কেঁদে উঠে বলল, না না, আমি সুখে নেই বেঈমান। আমি একটুও সুখে নেই। কেন সুখে নেই আমি? তিথি বলল, তুমি কি ভেবেছো তুমি আমাকে ফেলে চলে গেলে আমার বিয়ে শাদী হবে না? আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাইনি। জানি।
তোমার বাবা তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে। আমি কালো বেটেখাটো মেয়ে। তোমার কোনো দোষ নেই। আমি তোমার কোনো দোষ দিচ্ছি না। কারো কোনো দোষ নেই। সব ভালোই ভালোই হয়েছে। তুমিও ভালো কাউকে পেয়েছো। আমিও। রায়হান বলল, হ্যাঁ, তা ঠিক। এখানে একা এসেছো? মনে হচ্ছিল খুঁড়িয়ে হাঁটছো। তিথি বলল, ওই আঙুলে একটু চোট পেয়েছিলাম। রায়হান বলল, তুমি আমার উপর রেগে নেই তো? তিথি সাথে সাথে বলল, না না, রেগে থাকবো কেন? কপালে যা ছিল তাই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে। রায়হান বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখনো আমার উপর ক্ষেপে আছো। একটা রিকশা এসে থামলো তখনই। তিথি রিকশায় উঠতে যাবে তখনই থেমে গিয়ে বলল, আমি ক্ষেপে থাকলেও কি যায় আসে? শেষবারের মতো একটা কথা বলে যাই তোমাকে। কাউকে কথা দেওয়ার আগে তোমার মা বাবা, তোমার মামা চাচাদের কথা ভেবো। যা করতে পারবে না, তার আশা কাউকে দেখিও না। তুমি আমার আশা ভঙ্গ করেছো, তাতে বেশিদিন কষ্ট ভোগ করতে হয়নি আমাকে। তেমন কিছুই হয়নি। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছিলে, তাই এখন কাউকে সহজে বিশ্বাস করে উঠতে পারি না আমি। মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখানো কত সহজ, তাই না? যদি হয় আমার মতো বোকাহাদা। তুমি ভালো থেকো। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আর। রিকশায় উঠে পড়ল তিথি। তার কিছুক্ষণের মধ্যে অঝোর ধারায় বৃষ্টি। সারা রাস্তা ভর সে ভেবে কুল পেল না, কেন সে ভালো নেই। তাকে কেউ একজন ছেড়ে গিয়েছে, সে কালো বেটেখাটো, তাতে কি? তার তো সব আছে। ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখে মালিকা বেগম বকছেন তিথিকে। তিথি বোরকা খুলে, ভেজা সেলোয়ার কামিজ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল আনমনে। মালিকা বেগম বললেন, কাপড় পাল্টা বলছি তিথি। জড়টর হলে আমি কিচ্ছু করতে পারবো না। একটা কানাকড়ি নেই আমার কাছে। তিথি মায়ের দিকে ফিরে চাইল। মালিকা বেগম তার হাত থেকে বোরকাটা নেয়ার সময় তিথি উনার হাতটা ধরল। মালিকা বেগম বললেন, পায়ের আঙুলের জন্য ডাক্তার ঔষধ দিচ্ছে। তিথি মাথা দুলিয়ে আবদার করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আম্মা। মালিকা বেগম হকচকিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই তিথি কেঁদে উঠে বলল, শুধু আমি ভালো নেই আম্মা। সবাই ভালো আছে। বেঈমানটা কত সুখে সংসার করছে বউ বাচ্চা নিয়ে। আর আমার কাছে আমার বাচ্চাটা অবধি নেই। কিচ্ছু নেই আমার। কেউ নেই। ডোডোর কান্না আজ একটুর জন্যও থামেনি। থামছে তো কিছুক্ষণ পরপর আবার কাঁদছে। তাহেরা বেগম সহ নাকানি চুবানি খেয়েছেন তাকে সামলাতে গিয়ে। শায়লার হাতে কোনো কাজ উঠেনি। তাহেরা বেগম না থাকলে দুপুরে সবাইকে না খেয়ে থাকতে হতো। ঘুমোচ্ছেও না। যতক্ষণ কোলে নিয়ে বাইরে হাঁটছে ততক্ষণ শান্ত। ঘরে প্রবেশ করা মাত্রই কান্না শুরু। আজলানের কাছে খবর পৌঁছানো হয়েছে, কিন্তু তার কাজের এত চাপ সে বাড়ি ফিরেছে প্রায় রাত 9:30টায়। তাদের একটা মিশন চলছে এখন। অস্ত্র পাচারকারীদের চক্রান্তের বিরুদ্ধে। চাইলেও ডোডোর কথা সে ভাবতে পারছে না। বাড়ি ফিরে দেখতে পেল ডোডো কাঁদছে। তাও মেঝেতে বসে। তাকে দেখামাত্রই হামাগুড়ি দিয়ে ছুটে এল। আজলান কোলে তুলে দুগালে আদর করতেই ডোডো আরো চেঁচিয়ে কাঁদতে লাগলো। শায়লা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, সরি স্যার। আজ সারাদিন এভাবে কেঁদেছে। আমি একটু ওয়াশরুমে যাব তারও সুযোগ পাইনি। আন্টি কোথায়? রান্না শেষ করে উনি এশার নামাজ পড়ছেন। রান্নাবান্না আজ উনিই করেছেন। বাবু আজ এতটা জ্বালিয়েছে যে আমি রান্নার কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারিনি। আজলান বলল, তাই বলে মেঝেতে বসিয়ে রাখবেন? মেঝে ঠান্ডা সেটা আপনার মাথায় নেই। ওর ঠান্ডা লেগেছে এমনিতেই। শায়লা চোখ নামিয়ে রেখে বলল, সরি স্যার। সব সময় সরিতে কাজ হয় না। যান আপনি এখন। শায়লা বেরিয়ে গেল চুপচাপ। আজলান ডোডোকে আদর করল। তারপর কাপড়চোপড় পাল্টে দিয়ে নতুন কাপড় পরালো। তার ছোট্ট গাড়িটাতে বসিয়ে দিয়ে বলল, বাবা গোসল করবে। কাঁদবে না, ঠিক আছে। ডোডো ড্যাব করে চেয়ে রইল। আজলান ইউনিফর্ম চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকতেই ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান দরজা খোলা রেখে বলল, বাবা আছি এখানে। কোথাও যাচ্ছি না আর। ডোডো তার দুহাতে ছোট্ট ফিডারটা ধরে চুপ চুপ করে খেতে খেতে বলল, আমো মা। আজলান তাকে দেখিয়ে দেখিয়ে গায়ে সাবান লাগালো। কথা বলতে বলতে গোসল সেরে নিল। তারপর গোসল সেরে ছেলেকে নিয়ে নিচে এসে খেতে বসতেই তাহেরা বেগম বললেন, এখন শান্ত হয়ে আছে। সারাদিন কেঁদেছে আজ। একটুও থামেনি। এতটুকুন বাচ্চাকে কি মা ছাড়া সহজে রাখা যায়? সারাক্ষণ ম্যা ম্যা করেই যাচ্ছে। মা চিনে ফেলেছে ও। আজলান খেতে লাগলো।
ডোডোকেও একটু একটু খাওয়ালো। খেতে খেতে ভাবলো ডোডো আজ সবাইকে জ্বালিয়ে মেরেছে, তাই ওরাও নিশ্চয়ই একবার হলেও ধমক টমক দিয়েছে। শায়লা মাছের বাটি নিয়ে টেবিলের উপর রাখতেই শব্দ হলো কিঞ্চিত, যদিও বাসনকোসনের শব্দ হওয়া বারণ। সেই শব্দ শুনে ডোডো চোখ তুলতেই শায়লাকে দেখল। দেখামাত্রই সে হাউমাউ করে কেঁদে উঠে আজলানকে জাপটে ধরে রাখল। শায়লা ভড়কে গেল। আজ সকাল 10টার দিকে আম্মমা আম্মমা ডেকে তার বুক খামচাচ্ছিল বাচ্চাটা। ভীষণ জোরে একটা ধমক দিয়েছিল সে। সেই থেকে কান্না শুরু করেছে আর থামেনি। ভাগ্যিস তাহেরা বেগম দেখেননি। আজলান ভুরু কুঁচকে একবার শায়লাকে একবার ডোডোকে দেখে নিল। শায়লা হাত বাড়িয়ে বলল, চলো আমরা ঘুরে আসি। ডোডো হাত পা নেড়ে কাঁদতে লাগলো। আজলান কোনোমতো খেয়ে উঠে গেল তাকে বুকে জড়িয়ে। বলল, মা, মায়ের কাছে যাবে তুমি? ডোডো কান্না একটু থামিয়ে তার মুখে মুখে মা মা মা। আজলান তার ছোট্ট কপালে তার কপাল ঠেকিয়ে বলল, কি করব আমি? ডোডো হেঁচকি তুলে বলল, মা। আজলান ঘরে চলে এল। আয়জাকে ফোন করতে গিয়ে থেমে গেল। ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা রেকর্ড খুঁজে পেল সে। তিথি সেদিন ফোন করে ডোডোকে তার গলা শোনাচ্ছিল। সে রেকর্ডটা ছেড়ে দিয়ে ডোডোকে বলল, তোমার মা এখানে, কথা বলো। তিথি ওর কানের কাছে ফোন রেখে হ্যালো হ্যালো করেছে এর আগে। সে তা বুঝে হাত পা লাফিয়ে উঠে জোরে সোরে ডেকে বলল, মা। আজলান অবাক চোখে চেয়ে রইল। রেকর্ডটা কানকারা শুনতে লাগলো সে। রেকর্ডে তিথির স্পষ্ট কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে, ডোডো, এই ডোডো কথা বল। তোর বাপ শুনছে। আব্বা ডাক। এই বোবা ছেলে, হা করে চাইয়া থাকোস কেন? কথা বল। কথা বলতে বলছি ডোডো। ডোডো কানকারা করে চুপটি করে শুনে আছে। আজলান দৃশ্যটা অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। ডোডো ফোনটার সাথে কান লাগিয়ে তার উপর শুয়ে থাকলো। মুখে কি একটা যেন অস্পষ্ট স্বরে বিড়বিড় করে গেল। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আজলান তাকে বুকে টেনে নিল। একদম বুকের উপর তুলে নিয়ে জড়িয়ে ধরে আম্বিয়া বেগমের ফোনে কল দিল। রিসিভ করা মাত্রই আম্বিয়া বেগমের আহাজারি শুরু করে বলল, আমার ঘরদোর আন্ধার করে তোরা কই চলে গেলি বাপ? আমি কি এমন দোষ করছি যে এত বড় শাস্তি দিতেছস তোরা? এত বড় শাস্তি দিস না। আমার নাতিটারে কোথায় রাখছিস তুই? আজলান ক্ষীণ স্বরে বলল, ও তোমার কাছে আর ফোন দিয়েছে মা।